কে রে তুই যে আমার বউয়ের দিকে নজর দিস? তোর বউ কিন্তু সেই মাল। হালার ফুলা, তোর এত বড় সাহস যে আমার বউকে মাল বলিস? এই বলে মারতে লাগলো জাহিদ রাফিকে। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, সেজন্য বলি, জাহিদ তার বউকে নিয়ে মার্কেট করতে এসেছিল। এখানে একজন বখাটে জাহিদের বউকে টিজ করছিল, তাই জাহিদ রেগে গিয়ে রাফিকে অর্থাৎ ওই বখাটে ছেলেটিকে মারতে লাগলো। এদিকে জাহিদের বউ বৃষ্টি জাহিদকে থামানোর চেষ্টা করছে, কিন্তু জাহিদ কোনো মতেই থামতে পারছে না। তুমি আর ওকে মেরো না, ওর কিছু হয়ে গেলে তখন পুলিশ কেস হয়ে যাবে। আরে ওর এত বড় সাহস যে তোমাকে উল্টাপাল্টা কথা বলে? এই বলেই আবারও মারতে লাগলো। রাফিদ সাথে থাকা তিনজন জাহিদকে মারতে এলে তাদেরকেও মারতে শুরু করে। এভাবেই কিছুক্ষণ মারপিট চলে। তখনই বাজারে থাকা কিছু লোক এসে জাহিদকে থামায়। আরে বাবা, তুমি থামো। ওদের মতো বখাটে ছেলেদের ওইটাই কাজ। তুমি বেকার ওদের সাথে না লেগে বাসায় যাও। চাচা, ওদেরকে তো আমি মেরে ফেলবো। ওদের এত বড় সাহস যে আমার বউকে উদ্দেশ্য করে খারাপ কথা বলে। তুমি যাও বাবা, ওরা ওই রকমেই, ওরা শুধরাবে না। ঠিক আছে চাচা, আপনি বললেন বলে ওদেরকে ছেড়ে দিলাম, না হয়তো সাফ মেরে ফেলতাম। আর তোদেরকে বলছি শুনে নে, আমার বউয়ের দিকে যে খারাপ নজর দিবে তাকে আমি মেরে ফেলবো। বাদ দাও তো, তুমি চলো বাসায় চলো। এই বলে বৃষ্টি জাহিদকে টানতে টানতে বাসায় নিয়ে আসলো। তোমাকে আমি বলিনি যে কারোর সাথে মারপিট করবে না? কিন্তু ওরা তোমাকে বাজে কথা বলবে আর আমি ওদেরকে ছেড়ে দিব? যা হয়েছে হয়েছে, আর কখনো তুমি মারপিট করবে না, বলো। তুমি তো ভালোভাবেই জানো যে তোমার প্রতি কেউ খারাপ নজর দিলে তাকে আমি আস্ত রাখবো না। তোমাকে বলছি না যে যা বলবে বলুক, তাতে তোমাকে কিচ্ছু করতে হবে না, তাও কেন তুমি তাদের সাথে মারপিট করতে যাও? ঠিক আছে, আর করবো না, হয়েছে? আর যদি করো তাহলে বুঝবে। কি বুঝবো শুনি? মারপিট করতে গিয়ে জাহিদের হাতে কিছুটা আঘাত লাগে। বৃষ্টি সেই আঘাত থেকে বের হওয়া রক্তগুলো পরিষ্কার করতে করতে জাহিদকে কথাগুলো বলছিল। জাহিদ ওপরের কথাটা বলে বৃষ্টিকে এক টান মেরে নিজের বাহু ধরে নিয়ে আসে আর বলে, তোমার জন্য তো আমি সব কিছুই করতে পারি। কিন্তু আর তুমি মারপিট করবে না। ঠিক আছে, আমাকে একটা দাও। এত ইয়ে করো কেন? আমি কি অন্য কারোর সাথে করতে গিয়েছি? তোমার সাথেই তো করছি। তুমি যদি অন্য কোনো মেয়ের কথা বলেছো তাহলে খবর খারাপ করে দিব, বলে দিলাম। তোমাকে এত ভালোবাসার পরও কিভাবে ভাবলে আমি অন্য কোনো মেয়ের কাছে যাব? সেটা তো আমি জানি, এই জন্যই তো এই পাগলটাকে আমি এত ভালোবাসি। এই বলে জাহিদ বৃষ্টি ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে দিল। বৃষ্টিও সমান তালে তাল মেলাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিল আর বৃষ্টি জাহিদের বুকে মুখ লুকালো। আমার বউটা বুঝি লজ্জা পেয়েছে? হ্যাঁ গো, আমার বুঝি লজ্জা লাগে না? আরে লজ্জা পেতে হবে না, আমাকে খেতে দাও তো। সেই তো কখন এসেছি মার্কেট থেকে দুজন মিলে। হ্যাঁ চলো, আমি খাবার দিচ্ছি, তুমি একটু মুখে হাতে পানি দিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি। এই বলে জাহিদ ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে খাবার টেবিলে এসে বসে। তখনই বৃষ্টি খাবার এনে খাবার টেবিলে খাবার বেড়ে দেয়। তারপর দুজন মিলে খাবার খেতে শুরু করে। খাবার খেতে দুজন মিলে রুমে চলে আসে। জাহিদ বিছানার ওপর শুতেই বৃষ্টি এসে জাহিদের বুকে মাথা রাখে আর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পর ঘুম ভেঙে যায় বৃষ্টির, আর দেখে যে জাহিদ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাই জাহিদ আর বিরক্ত না করে নিজেই চুপচাপ বিছানার উপর থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জাহিদের ঘুম ভেঙে যায় আর দেখে যে বৃষ্টি তার পাশে নেই। তারপর নিজে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে আসে। রান্নাঘরে এসে দেখে যে বৃষ্টি রান্না করছে। তাই জাহিদ গিয়ে বৃষ্টিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আর ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, আমার বউটা বুঝি রান্না করে? কেন গো, তুমি কি দেখতে পাও না যে আমি কি করি? দেখতেই তো পাই, কিন্তু আমার এই পাগলি বউটার মুখে শুনতে যে খুবই ভালো লাগে। তাই নাকি গো? হ্যাঁ গো। এই বলেই জাহিদ বৃষ্টির ঘাড়ে নাক ঘষতে লাগলো। আই, আমাকে কি ঠিকভাবে রান্না করতে দিবে না? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি যে আমার ঘাড়ে নাক ঘষতে শুরু করেছো, তাহলে আমি রান্না করব নাকি রোম্যান্স করব? তোমার যেটা মনে হবে সেটা করো তুমি। তাহলে আমাকে এখন ছাড়ো, আমি রান্নাটা করে নিই,
তারপর না হয় যা মন চায় তাই করবে। ঠিক আছে। তুমি কি রাগ করলে? কই না তো। কই দেখি তো। বৃষ্টি জাহিদের দুই গালে হাত দিয়ে ওপরের কথাটা বলে, তারপর জাহিদের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে। এবার ঠিক আছে। হ্যাঁ হয়েছে, তুমি তাহলে রান্না করো, আমি না হয় একটু টিভি দেখি। এই বলে জাহিদ রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে এসে টিভি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর তুমি যাও ফ্রেশ হয়ে আসো, তারপর খাবার খাবো। ঠিক আছে। এই বলে জাহিদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর আবারও খেতে বসে পড়ে। খাবার খেতে খেতে জাহিদ লক্ষ্য করে বৃষ্টি খাবার খাচ্ছে না। কি হয়েছে তোমার, খাবার খাচ্ছ না কেন? এমনি খেতে মন চাইছে না, তার জন্য। এখানে আসো আর আমার কুলের উপর বসো। বৃষ্টি জাহিদের কথা মতো চেয়ার ছেড়ে উঠে গিয়ে জাহিদের কোলের ওপর বসে পড়ে, আর এদিকে বৃষ্টি বসতেই শাহিদ বৃষ্টিকে খাইয়ে দিতে শুরু করে। এবার ঠিক আছে। হুম। তারপর জাহিদ বৃষ্টিকে খাবার খাইয়ে দেয়। এভাবেই আবারও পর্ব শেষ করে। তারপর জাহিদ রুমে চলে আসে, আর বৃষ্টি সব কিছু সামলে রুমে আসে আর দেখে যে জাহিদ ঘুমিয়ে গেছে, তুমি কি ঘুমিয়ে গেছো? কিন্তু উত্তর পায় না। তারপরে অনেক কবার ডাকার পরেও জাহিদ কোনো সাড়া দেয় না। তারপর বৃষ্টি গিয়ে জাহিদের বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। তখনই জাহিদ বৃষ্টিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কি ব্যাপার, তুমি তো ঘুমাচ্ছিলে। না গো, আমি তো ঘুমাইনি, আমি তো জেগেছিলাম। তাহলে সারা শব্দ দাওনি কেন? আমি যে তোমাকে এতবার ডাকলাম। আমি এমনি দিইনি সারা শব্দ। কেন গো? তবে রে। এই বলে বৃষ্টি জাহিদের ঠোঁট দখল করে নিল। পরের দিন সকালে কই উঠো উঠো বলছি। বৃষ্টির ডাক শুনে জাহিদ ঘুম থেকে উঠে পড়ল আর বলল, উঠছি, তার আগে আমাকে দিয়ে দাও। তোমার কি আর কোনো কাজ নেই? সারা রাত তো ঘুমাতেই দাওনি, আবার এখন ঘুম থেকে উঠে। হ্যাঁ গো। এই বলে জাহিদ বৃষ্টির হাত ধরে একটা টান দিল। বৃষ্টিও এসে জাহিদের উপর পড়ল। তারপর আর কি, চার ঠোঁট এক করে দিয়ে দুজনে সমান তালে তাল মিলিয়ে রোম্যান্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর এবার তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করে রেখেছি। ঠিক আছে। এই বলে জাহিদ ওয়াশরুমে চলে গেল, আর এদিকে বৃষ্টি রান্নাঘরে চলে এলো। কিছুক্ষণ পর জাহিদ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলো। কই খাবার দাও, আমাকে তো যেতে হবে তাই না? এতক্ষণ বুঝি তোমার তাড়া ছিল না তাই না? আর এখন আসতে না আসতে তোমার তাড়া লেগে গেল। ঠিক আছে, তুমি যা ভালো মনে করবে সেটা করো। এই নাও, তোমার জন্য পিঠা বানিয়েছি। বৃষ্টি রান্নাঘর থেকে খাবার হাতে নিয়ে বের হয়ে আস্তে আস্তে উপরের কথাটা বলল। তাহলে তো আজ জমিয়ে খাবো। আমি তো জানি, তার জন্যই তো তোমার জন্য পিঠা বানাইছি। তারপর দুজন মিলে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে দিয়ে তাহলে আমি আসি। সাবধানে যেও, আর কারোর সাথে মারপিট করবে না বলে দিলাম কিন্তু। ঠিক আছে। জাহিদ বৃষ্টির কাছ থেকে বিদায় নিয়ে অটো নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। হ্যাঁ, জাহিদ একজন অটো চালক এবং সে যা কামাই করে তা দিয়ে আরাম করে সংসার চলে যায়। কিছুক্ষণের মধ্যে জাহিদ বাস স্ট্যান্ডে এসে পড়ল অটো নিয়ে। কিছুক্ষণ পর এক লোক এসে জাহিদকে বলল, এই অটোওয়ালা, তুমি কি এই ঠিকানায় যাবে? ঠিক আছে, আপনি গাড়িতে উঠুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তারপর লোকটা জাহিদের অটোতে উঠে গেল। প্রায় আধা ঘন্টা পর একটা নীরব স্থানে পৌঁছে গেল। আপনার জায়গা মতো চলে এসেছি। আচ্ছা, তুমি কি আমার জন্য এখানে অপেক্ষা করবে? আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। দেখেন চাচা, আপনার যদি অনেকক্ষণ দেরি হয় তাহলে আমি চলে যাব, আর যদি তাড়াতাড়ি ফিরে আসেন তাহলে আপনার জন্য অপেক্ষা করতে পারি। ঠিক আছে বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি চলে আসব। ঠিক আছে চাচা। লোকটার কিছু না বলে রাস্তার সাইড দিয়ে কোথায় যেন চলে গেল। আর এদিকে জাহিদ অটোতে বসে বিড়বিড় করে গান গাইছে। তখনই জাহিদ তাকে দেখলো যে ওই লোকটা দৌড়ে আসছে। চাচা, আপনি এভাবে দৌড়ে এলেন কেন? বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। কেন চাচা, কি হয়েছে আমাকে বলুন। এখানকার গ্যাংস্টার সায়েম আমার কাছে 10 লাখ টাকা দাবি করেছিল। কিসের জন্য আপনার কাছে লাখ টাকা দাবি করেছিল চাচা? আমি এক জায়গায় একটা বিল্ডিংয়ের প্রজেক্ট করেছিলাম সেই জন্য, আর আমি আজকে এখানে টাকা দিতে এসেছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এভাবে দৌড়ে এলেন কেন? তাছাড়া কি করব, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছে। চাচা আপনি বসুন। জাহিদের কথা মতো লোকটি অটোতে উঠে বসলো।
তখনই লোকটির পিছু করা লোকগুলো এসে দাঁড়ালো ওদের সামনে। তোমরা এখান থেকে সরে যাও আর আমাদেরকে যেতে দাও। সেটা তো হচ্ছে না। তুই যেতে পারিস, কিন্তু ওকে তো আমরা যেতে দিব না। কেন? ওই লোকটি কি করেছে? আমাদের বসের হুকুম, ওকে আজকে লাশে পরিণত করতে হবে। দেখ ভাই, সে যার হুকুম হবে হোক, তাতে আমার কোনো যায় আসে না। তুই গিয়ে তোর বসকে বল ওরা পালিয়েছে। তুই যাই বলিস না কেন, আমরা বসের হুকুম অমান্য করতে পারবো না। তাহলে আর কি করার? এই বলে জাহিদ অটো থেকে নেমে ওদেরকে মারতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সবগুলোকে আচ্ছা করে পিটায়। কারোর হাত ভেঙে গেছে তো কারোর পা ভেঙে গেছে, এরকম অবস্থা সবার। এটা তুমি কি করলে? সায়াম যদি জানতে পারে তাহলে তোমাকে তো মেরে ফেলবে। আরে চাচা, কিছু হবে না, আপনি উঠে বসুন। লোকটি আর কিছু না বলে অটোতে উঠে বসলো। এদিকে জাহিদ ওটা নিয়ে আবার বাস স্ট্যান্ডে চলে এলো। লোকটি অটো থেকে নেমে বলল, এই নাও বাবা তোমার ভাড়া। একে চাচা, আমার তো ভাড়া মাত্র 200 টাকা, আর আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন কেন? তোমাকে আমি যতই টাকা দেই না কেন তাও কম হয়ে যাবে। না চাচা, আমাকে 200 টাকাই দেন। না, তুমি রেখে দাও। আর তুমি আমাকে যদি ওদের হাত থেকে আজ না বাঁচাতে তাহলে হয়তো ওরা আমাকে মেরে ফেলতো। এসব কি বলেন চাচা? আমি তো মানুষ হিসাবে আপনাকে বাঁচিয়েছি, আর আপনি একটু সাবধানে থাকবেন। কেননা যেহেতু ওরা মার খেয়েছে আর আপনাকে কিছু করতে পারেনি, তাই পরে আবার হামলা করতে পারে। তুমিও সাবধানে থেকো। এই বলে লোকটি চলে গেল। আজকের দিনটা এইভাবে কেটে গেল। দুপুরে জাহিদ বাসায় আসার সময় বৃষ্টির জন্য কিছু আইসক্রিম ও চকলেট নিয়ে আসলো। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল বৃষ্টি। তুমি তাহলে এসেছো? ও, আর আজকে এত দেরি হলো কেন? বৃষ্টি দরজা খুলে দিয়ে জাহিদকে দেখে ওপরের কথাটা বলল। আরে আজকে একটু দূরে গিয়েছিলাম, সেজন্য দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি গোসল করে এসো, তারপর না হয় একসাথে খাবার খাবো। তাড়াতাড়ি করবে কিন্তু, আমার অনেক ক্ষুধা লেগেছে। তাহলে তুমি খেয়ে নিতে পারতে, আমার জন্য আর অপেক্ষা করতে না। তোমাকে ছাড়া আমি কখনো খেয়েছি, তাই আজকে খেয়ে নেব। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আসছি। এই বলে জাহিদ রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একেবারে রেডি হয়ে খাবার টেবিলে এসে বসলো। জাহিদ খাবার টেবিলে বসতে বৃষ্টি খাবার বেড়ে দিল। তারপর দুজনে মিলে একে অপরকে খাইয়ে দিতে লাগলো। আপনারা তো ভাবছেন যে নিজে নিজেই খেলে হয়, কিন্তু না, ওরা দুজন একে অপরকে না খাইয়ে দিলে কেউ খাবে না। খাবার খেয়ে দুজন রুমে চলে আসলো। এই, আমার এমন কেন যেন লাগছে? কেন, কি হয়েছে? জানি না। জাহিদ আর কিছু না বলে বৃষ্টিকে নিজের বাহু ধরে আঁকড়ে নিল। আমার পাগলিটার বুঝি আদর চাই? হুম। তাহলে তো একটু আদর করতেই হয়। এই বলে জাহিদ বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, হয়েছে না এখনো লাগবে শুনি? বৃষ্টি আর কিছু না বলে জাহিদকে একটা টান মেরে নিজের মুখের সামনে জাহিদের মুখ নিয়ে চার ঠোঁট এক করে দিল। তারপর আবার কি শুরু হয়ে গেল ওদের রোম্যান্স করার। প্রায় 15 মিনিট পর, আজকে একটু ঘুরতে যাব। ঠিক আছে আমার পাগলিটা, তোমার জন্য আমি এই পৃথিবীর সব জায়গাগুলো তোমাকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতেও আমি রাজি। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি আমাকে এত ভালোবাসো কেন? যদি কখনো তোমার ভালোবাসার মূল্য না দিতে পারি? হয়তো আমি তোমার ভালোবাসার যোগ্য না, সেই দিনই ভেবে নেব যেদিন তুমি আমার ভালোবাসার মূল্য দিতে পারবে না। তুমি তো আমার জন্য সব কিছু করেছো, তাহলে তুমি কেন আমার যোগ্য হবে না? বরং আমি তোমার যোগ্য না। ওসব বাদ দাও তো, আমি তোমার আছি আর তুমি আমার আছো, এটাই সারা জীবন থেকে যাবে। আমি যে তোমাকে খুবই ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বিকেল বেলায় বৃষ্টির আগে জাহিদের ঘুম ভেঙে গেল। জাহিদ বৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে উঠল, লেখক বলেছে মেয়েদের নাকি ঘুমন্ত অবস্থায় আরো সুন্দর লাগে। সত্যি বলতে আমার বৃষ্টিকে সব সময় সুন্দর লাগে। এই বলে জাহিদ বৃষ্টির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। এদিকে ভালোবাসার পরশ পেয়ে বৃষ্টি ঘুম থেকে জেগে গেল। তুমি কখন উঠলে? এই তো এই মাত্রই উঠলাম। তুমি এখন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। কেন? কেন মানে, তুমি ঘুরতে যাবে বলে আবার বলে গেছো দেখি। না গো আমার বাবুটা, আমার মনে আছে কিন্তু খেয়াল ছিল না। তাহলে এবার যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় দুজন মিলে ঘুরতে যাব। বৃষ্টি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল।
প্রায় আধা ঘন্টা পর দুজনে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো ঘুরতে যাওয়ার জন্য। তারপর একটা রিক্সা নিয়ে চলে এলো একটা পার্কে। চলো আমরা ওই দিকটায় বসি। পার্কের মধ্যে একটা জায়গা নীরব দেখে বৃষ্টি ওপরের কথাটা বলল। চলো। এই বলে জাহিদ আর বৃষ্টি ওই নীরব জায়গাটার মধ্যে একটা বেঞ্চে এসে বসলো। ওই যাও না, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এই বলে জাহিদ পার্কের ভেতরে থাকা একটা আইসক্রিম স্টলে আইসক্রিম আনতে চলে গেল। কিছুক্ষণ পর আইসক্রিম নিয়ে ফিরে এসে দেখলো যে ওই দিনকার বখাটে ছেলেটা অর্থাৎ রাফি বৃষ্টিকে আজও বিরক্ত করছে আর বাজেভাবে ইঙ্গিত করছে। আবে তোদেরকে ওই দিন মেরে আজও তোরা শুধরাস নে। জাহিদ বৃষ্টিকে আইসক্রিম দিয়ে ওপরের কথাটা রাফিকে উদ্দেশ্য করে বলল। হি হি হি, তোর মতো একজনের ভয়ে আমার আবার শুধরাতে হবে? তোর বউ কিন্তু একটা সেই জোশ মাল। সেদিন তো তোকে ছেড়ে দিয়ে ভুল করেছিলাম, কিন্তু আজ তোকে আর ছাড়ছি না। এই বলে জাহিদ ওদেরকে মারতে লাগলো। এদিকে পার্কে লোকগুলো ওদেরকে গোল করে ঘিরে মারপিট দেখতে লাগলো। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দে, আমরা আর কোনো মেয়েকে খারাপ নজরে দেখব না, আর কোনো খারাপ ইঙ্গিত করব না। তোদেরকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে। জাহিদ ওদের কোনো কথা না শুনে মেরে যাচ্ছে। তখনই আর ওদেরকে মেরো না, না হলে ওরা মরে যাবে, ওদেরকে ছেড়ে দাও। বৃষ্টির কথা শুনে জাহিদ আর কিছু বলল না, আর এদিকে ওরা ছাড়া পেয়ে দৌড়ে পালালো। তুমি আমাকে আটকালে কেন? ওদেরকে আজকে আমি মেরে ফেলতাম। চলো আর এখানে থাকবো না, বাসায় যাব আমরা। ঘোরাঘুরিতে হলো না, আর এরই মধ্যে তুমি বাসায় চলে যাবে? আজকে আর ঘুরতে হবে না, না হয় অন্য একদিন আসবো। ঠিক আছে। এই বলে দুজন পার্ক থেকে বের হলো, রিকশায় চড়ে বসার দিকে আসছিল। তখনই ভাই, ওই যে দেখছেন, ওই ছেলেটা আমাদেরকে মেরেছিল। ড্রাইভার, ওদের রিক্সার সামনে গাড়ি থামা। সাইমের কথা মতো ড্রাইভার বৃষ্টি ও জাহিদ যেই রিক্সা ছিল ওই রিক্সার সামনে গিয়ে গাড়ি থামায়। সঙ্গে সঙ্গে রিক্সাও থেমে যায়। মামা, আপনি থামলেন কেন? ওদেরকে সাইড দিয়ে চলেন। এই কথা শুনে রিক্সাওয়ালার সাইড কাটিয়ে যেতে গেলে সাইম লোকগুলো এসে ওদেরকে থামিয়ে দেয়। এই তোরা এখানেই থাম। কেন, কি হয়েছে? আর আমাদেরকে কেন আপনারা আটকাচ্ছেন? কেন সেটা না হয় পরেই বুঝতে পারবি। লোকটাই কথা বলেই জাহিদকে রিক্সা থেকে টেনে নামিয়ে আনলো। ভাই, এই সেই ছেলে যে আমাদেরকে মেরেছিল। কিরে, তুই নাকি মস্তান হয়ে গেছিস? আর তুই আমার লোকদের কেন মেরেছিস রে? এই, আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও, এটাই সে কি তোর বউ? তোর বউ তো দেখি সে দেখতে। আমার কাছে দিবে নাকি? এক রাতের মতো জমিয়ে আদর করবো, দরকার পড়লে টাকা দিব তোকে। কত টাকা লাগবে বল? কিন্তু তোর বউকে এক রাতের জন্য দিতেই হবে। বৃষ্টিকে দেখে সাইম উপরের কথাটা বলল, আর এদিকে টাইমের কথা শুনে জাহিদ রেগে গিয়ে সাইমের মুখে এক ঘুষি মারল। ঘুষিটা এত জোরে মেরেছে যে সঙ্গে সঙ্গে সাইমের মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। আমাকে যা বলার বলবি বল, কিন্তু আমার বউকে নিয়ে যদি একটু খারাপ মন্তব্য করেছিস তাহলে তোর এই বডির 3.5 হাত মাটির নিচে গেড়ে দেব। আর তোর সাহস কী করে হবে যে আমার বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস? জাহিদের কথা শুনে সাইম তার লোকেদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, এই শালাকে এখানে মেরে ফেল। সাইমের বলতে দেরি, কিন্তু ওদের লোকেরা আসতে দেরি করে না। জাহিদকে মারতে গেলেই জাহিদ এক এক করে সবাইকে মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে সবাইকে হাসপাতালে যাওয়ার মতন অবস্থা করে দেয়। এবার কি তুই আসবি না আমি যাব? জাহিদ সাইমকে উদ্দেশ্য করে ওপরের কথাটা বলে। আরে তুই আমাকে এখনো চিনিস না, আমি কে তোর ধারণার বাইরে, বুঝলে? আমি যদি একবার হুকুম করি তাহলে তোর লাশ এখানে পড়ে যাবে। আরে তুই কে রে? এই বলেই জাহিদ সবাইকে উড়াধুরা মারতে লাগলো। এমনভাবে মারছে যে সাইমের 2 হাত ভেঙে গেছে, এমনকি তার একটা পাও গেছে ভেঙে। তোকে আমি ছাড়বো না। আমি এই শহরের গ্যাংস্টার সাইম। এই সাইমের হুকুমে এই শহর পুরো কাঁপে, আর তুই আমার গায়ে হাত দিয়েছিস। তোকে বাঁচতে দিব না। আর আরে তুই আগে নিজে বেঁচে দেখা, তারপর না হয় আমাকে বলিস মারার জন্য। এসব কথা বলছিল তখনই বৃষ্টি এসে জাহিদকে টানতে টানতে নিয়ে গিয়ে রিকশায় উঠে বসে। এই মামা, চলেন তো। রিকশাওয়ালা মামা কিছুক্ষণের মধ্যে ওদের বাসার সামনে এসে রিকশা থামায়।
বৃষ্টি জাহিদকে নিয়ে নেমে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। তারপর জাহিদকে নিয়ে রুমে চলে যায়। তুমি আগে ফ্রেশ হয়ে এসো। জাহিদ আর কিছু না বলে চুপচাপ ফ্রেশ হয়ে এসে খাটে বসে, কেননা সে ভালোই বুঝতে পেরেছে যে বৃষ্টি এখন রেগে আছে। তোমাকে আমি কতবার বলবো একটা কথা, তুমি কেন বুঝতে চাও না? তুমি কেন ওদের সাথে মারপিট করতে গেলে? আমি তোদের সাথে মারপিট করতে যাইনি, ওরাই তো আগে এসেছে। কিন্তু ওরা যে বললো তুমি ওদেরকে আগে মেরেছো। না মানে 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 না করে বলো। সেই দিন যেদিন বাসে আসতে একটু দেরি হয়েছিল, ওই দিন একটা লোককে আমি একটা জায়গায় ভাড়া নিয়ে গিয়েছিলাম। ওই দিন ওরা লোকটাকে মারতে এসেছিল, তারপর লোকটাকে আমি বাঁচিয়েছিলাম, আর সেই জন্য ওরা আমাকে মারতে এসেছে। এরপর থেকে যেন আমি না শুনি তুমি কখনো মারপিট করেছো। তুমি তো জানোই আমি ওসব পছন্দ করি না, তার জন্যই তো তোমাকে এই জগৎ থেকে আমি একটু দূরে সরিয়ে নিয়ে এসেছি। কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমি যে চুপ থাকতে পারি না। যে যাই বলুক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি যেখানেই থাকি আমাকে সেখান থেকে নিয়ে আসবে, তাহলেই হলো, তাই না? ঠিক আছে, আর মারপিট করবো না। ঠিক আছে। এই বলে বৃষ্টি জাহিদের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করলো। এভাবে অনেকগুলো দিন পার হয়ে গেল। একদিন মার্কেটের ভেতর জাহিদ ও বৃষ্টি মিলে কিছু কেনাকাটা করতে গেছে। তখনই পেছন থেকে একজন এসে জাহিদের মাথায় বাড়ি মারল। জাহিদ পেছনে ঘুরতে দেখলো সাইম হাত নিয়ে দাঁড়িয়ে আছে। জাহিদ আর কিছু না বলতে পেরে মাটিতে লুটিয়ে পড়ল। এ দেখে বৃষ্টি বলল, জাহিদ, কি হয়েছে তোমার? তোদেরকে সেদিন আমি বলেছিলাম আমি বেঁচে থাকতে তোদের মতো কুত্তাকে মাটিতে পুঁতে ফেলবো, আর আজকে তাই করছি। কুত্তার বাচ্চা, তুই আর বাঁচবি না। এতদিন সিংহকে দমিয়ে রেখেছিলাম, আর আজ এই সিংহকে বলছি তোকে মারার জন্য। জাহিদ, এই জাহিদ, ওঠো বলছি। আমি তোমাকে মানা করতাম না মারপিট করার জন্য, আর আজ বলছি তুমি ওদেরকে মারো। জাহিদ! আরে ওর তো দেখে খেল খতম, আর কি বলবে। এই বলে সাইম হো হো করে হাসতে লাগলো। একে মার্কেটে সবাই ভিড় করেছে আর ওদের দিকে তাকিয়ে আছে। তখনই সেদিনকার লোকটা এসে বলতে লাগলো, সায়েম, এটা তো ঠিক করলি না। আমার জন্য তুই একজন নিষ্পাপ লোককে মারলি। ওর কি দোষ ছিল? প্রতিদিন ও আমাকে মানুষ হিসাবে বাঁচিয়েছিল। ও তো একজন অটো চালক, ও এই ব্যাপারে কি বুঝবে তুই বল। আরে তাহলে তো ভালোই হলো, আজকে একবারে 2 মুরগি পেয়ে গেলাম। এদিকে কথা বলছিল তখনই কোথা থেকে একটা বাচ্চা দৌড়ে এসে জাহিদের মুখে পানি দিল। তুমি কে, আর আমার স্বামীর মুখে পানি দিলে? আমাকে একদিন এই আঙ্কেলটা বাঁচিয়েছিল, আর আজ না হয় আমি এই আঙ্কেলটাকে সাহায্য করলাম। এই বলে বাচ্চাটা চলে গেল। আর এদিকে, জাহিদ, তুমি ওঠো, দেখো না তুমি যে লোকটাকে তোমাদের হাত থেকে বাঁচিয়েছিলে, আজ আবার ওই লোকটাকে তোমার সামনেই মারছে, আর তুমি কিচ্ছু করতে পারছো না। কিন্তু জাহিদের কোনো সারা শব্দ নাই। হালকা করে একবার চোখটা নড়ে উঠল, তারপরও সারা শব্দ নেই। এদিকে এই কথা শুনে সায়েম বৃষ্টির মাথার চুল ধরে টেনে তুলল আর বলতে লাগলো, কিরে, তোকে সেদিন মাল বলতেই ও আমাকে মেরেছিল, আর আজকে ও দেখুক ওর সামনে তোকে আমি নৃশংসভাবে কি করব। এই বলে সায়েম বৃষ্টির শাড়ি ধরে টানতে লাগলো। তখনই লোকটা এসে পাইপ দিয়ে সায়েমের দেহে বাড়ি মারল। কিন্তু সায়েম ঘুরিয়ে লোকটার মাথায় এক বাড়ি দিল। সঙ্গে সঙ্গে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। ওই কুত্তার বাচ্চা, আমাকে ছেড়ে দে বলছি। আমার স্বামী যদি একবার ওঠে তাহলে তোদের কাউকে ছাড়বে না। আরে আগে বেঁচে থাকলে তো উঠবে, না হলে উঠবে কি করে বল। এই বলে সায়েম বৃষ্টির সাথে ধস্তাধস্তি করতে লাগলো। কিছুক্ষণ পর বৃষ্টির শাড়িটা প্রায় খুলে গিয়েছে। তখনই জাহিদ মাটি থেকে উঠে সায়েমকে পেছন থেকে এক লাথি মারল। সঙ্গে সঙ্গে সায়েম হুমড়ি খেয়ে পড়ল। তুই আমাকে যা বলেছিস বলেছিস, তবে আমার বউকে যদি কেউ কিছু বলে তাহলে তো আমার মাথা ঠিক থাকে না। এই বলে জাহিদ আবারও সায়েমকে মারতে লাগলো। বেশ কিছুক্ষণ মারার পর, কে কে তুই? একজন অটো চালকের পক্ষে তো মারা সম্ভব না। সব কিছু সম্ভব। তুই কে রে? তোর নাম কি? আমার নাম শুনলে থাকতে পারবি তো? এই বলে জাহিদ আবারও হাসতে লাগলো। তুই কে? তুই কে? এন রং?
আর কিছু বলতে পারল না। তার আগেই জাহিদ তার খেল খতম করে দিল, মানে পাইপ দিয়ে একেবারেই মারল সাইমের মাথায়। সঙ্গে সঙ্গে সাইম শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর জাহিদ বৃষ্টিকে নিয়ে বাসায় চলে এলো। আর এদিকে কিছুক্ষণ পর পুলিশ এলো। তারপর সবাইকে একটু আধটু জিজ্ঞেস করে জানতে পারলো এখানে এই শহরের গ্যাংস্টার সাইমকে কোনো অটো চালক মেরেছে। এটা ইম্পসিবল। এটা কি করে হতে পারে? একজন অটো চালক কিভাবে একজন গ্যাংস্টারকে মারতে পারে? স্যার, আমার মনে হয় সে অটো চালক নয়, হয়তো অটো চালকের ছদ্মবেশে অন্য কেউ। ঠিক আছে আবির। আচ্ছা স্যার, হয়তো অটো চালক এই শহরেই আছে, কেননা এত তাড়াতাড়িও এখান থেকে যেতে পারবে না। হ্যাঁ আবির, ওকে আমরা খুঁজে বের করব। আর তুমি এই দুজনের বডি হসপিটালে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। এই বলে পুলিশ ইন্সপেক্টর শাহজামাল ওখান থেকে চলে গেল। আর এদিকে, এই পাগলি, কান্না করছো কেন? আজ তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? আরে তুমি ওইসব কথা বাদ দাও তো, দেখো না আমার কিছু হয়নি। না, হয়নি। তাহলে এটা কি হয়েছে? আর তোর মাথাটা দেখি। বৃষ্টি জাহিদের হাতটাকে নিয়ে ওপরের কথাটা বলল। কই দেখো। তারপর বৃষ্টি জাহিদের মাথাটা ভালোভাবে দেখলো। মাথাটা হালকা ফুলে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, কিন্তু সেই রকম কোনো ক্ষতি হয়নি। এই দেখে বৃষ্টি বলল, আমি গরম পানি করে ছ্যাঁক দিয়ে দিচ্ছি, তুমি একটু রেস্ট নাও, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। বৃষ্টির কথা শুনে জাহিদ আর কিছু বলল না। আর এদিকে বৃষ্টি রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর পানি গরম করে এনে জাহিদের মাথায় স্যাক দিতে লাগলো আর বলল, আচ্ছা, তুমি যে ওদেরকে মারলে, যারা ওর সাথে আছে ওরাও তো আবার তোমাকে মারার চেষ্টা করবে। আর ওসব বাদ দাও তো, আমার কোনো ক্ষতি করবে এমন কেউ মনে হয় এই পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি। দেখো, আমি চাই না তুমি তোমার অতীতের রূপে ফিরে যাও। আমি চাই আমরা দুজন মিলে একটা হাসি খুশি জীবন উপভোগ করি। আমাদের একটা ছোট্ট সংসার হবে, যেখানে থাকবো তুমি, আমি আর আমাদের ছেলে মেয়ে। অত কথা না ঘুরিয়ে বললেই তো হয় যে তোমার একটা বাবু চাই। জাহিদের মুখে এ কথা শুনে বৃষ্টি জাহিদের বুকে মুখ লুকালো। তারপর বলল, হ্যাঁ গো। তাহলে তো আমাকে অনেক মেহনত করতে হবে। সে তুমি যাই করো না কেন, আমার একটা তোমার মতো বাবু চাই। তাহলে বাবু আনার মিশন শুরু করা যাক। এই বলে জাহিদ বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর আবার কি বুঝো না, একবার ভালোবাসার সাগরে ডুব দিল। আপনারা হয়তো ভাবছেন যে জাহিদের কি এমন অতীত ছিল যে বারবার বৃষ্টি অতীতের রূপে ফিরে যেতে মনে করছে। তাহলে চলুন আপনাদেরকে একটু অতীত থেকে ঘুরে নিয়ে আসি। ততক্ষণ না হয় এটা একটু রোম্যান্সে ব্যস্ত থাকুক। অতীত। দেশের প্রতিটি শহরের থেকে একজন টপ গ্যাংস্টার ও মাফিয়া এসে ভিড় করেছে রকস্টার সিটিতে। কেননা আজকে সবাইকে ডাকা হয়েছে কিছু কথা অর্থাৎ মিটিংয়ের জন্য। দেশের আনাচে কানাচে থেকে লোক এসেছে এখানে। সবাই মিটিং রুমে গোল মিটিংয়ের মতো বসে আছে নিজ নিজ চেয়ারে। মাঝখানে একটা বড় চেয়ার এখনও ফাঁকা পড়ে আছে, হয়তো সবার বসের জন্য ফাঁকা আছে। কিছুক্ষণ পর একটা লোক এসে বলল, At this moment, the king of Rockstar City is entering the meeting room. এই কথা শুনে যেই শোরগোল চলছিল সেটাও বন্ধ হয়ে গেল। সবাই নিশ্চুপ হয়ে গেল, কারোর মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, না হয় যেন গলায় কিছু আটকে গেছে সবার। তখনই পায়ের জুতোর আওয়াজ পাওয়া গেল। আস্তে আস্তে জুতোর আওয়াজটা গভীর হলো, আর সেই শব্দের অনুসরণে বেরিয়ে এলো একজন লম্বা টুপি পরা ব্ল্যাকবেরি কালারের কোট করা এক যুবক। মুখে মাস্ক, সেজন্য মুখ দেখা যাচ্ছে না। যুবকটার হাইট হবে প্রায় 6 ফুটের মতন। যুবকটি প্রবেশ করতে মিটিং রুমে উপস্থিত থাকা সবাই উঠে দাঁড়িয়ে বলে উঠল, রকস্টার সিটি বাদশাহ জয় হোক। এই কথা শুনে যুবকটি বলে উঠল, সবাই বসুন, আমার জন্য কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না। তবে এখন যেটা আমি বলবো সেটা শুনে হয়তো কেউ কেউ আমার সাথে কাজ করবেন না বা করবেন। আপনারা যদি আমার মতে কাজ করেন তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি কেউ আমার সাথে 2 নম্বরই বা বেইমানি করার চেষ্টা করেছেন তো তাহলে তার মৃত্যু আমার হাতে নিশ্চিত। ওকে বস, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনার মতের বাইরে আমরা যাব না। সেটা না হয় বলি, তারপর দেখি কে কতজন আমার সাথে থাকে। আপনারা সবাই নিজ নিজ জায়গায় বসুন আর চুপ করুন। এখন আমাদের দ্য রকস্টার কথা বলবেন। আমার কথা হলো, এই 2 নম্বরের ব্যবসা কারোর সাথে করা যাবে না। অর্থাৎ কাউকে হুমকি দিয়ে টাকা পয়সা আদায় করা যাবে না, কারো ক্ষতি করে টাকা পয়সা আদায় করা যাবে না। এমনকি কোনো খারাপ কাজ অর্থাৎ ড্রাগস, ইয়াবা, গাঞ্জা, হিরোইন ইত্যাদি
এমনকি মেয়ে পাচার করা যাবে না। যদি কেউ এগুলোর মধ্যে একটাও করে দেখো তাহলে তার মৃত্যু আমার হাতে। আর যদি আমার দলে না থাকো তাহলে এক্ষুনি বের হয়ে যাও আমার শত্রু পক্ষ দল হিসাবে। এই কথা শুনে মাফিয়া ও গ্যাংস্টাররা বলতে লাগলো, না, এটা হতে পারে না। আমরা যদি আমাদের মন মতো ব্যবসা করতে না পারি তাহলে কিসের জন্য এই গ্যাংস্টার হলাম? ঠিক বলেছ সানি। রকস্টার যদি এমন কথা বলে তাহলে আমাদের কি হবে? আমরা এই মতে মত দিতে পারবো না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। স্মাগলিং না ছাড়া কোনো কিছু সম্ভব না। তোমরা যারা আমার মতে মত দিয়েছো তারা এদিকে এসে দাঁড়াও, আর যারা এই আমার মতে মত দিচ্ছ না তারা ওই দিকে দাঁড়াও। এই কথা বলতেই বেশ কিছু মাফিয়া ও গ্যাংস্টার অন্যদিকে চলে গেল, আর অল্প কিছু মাফিয়া ও গ্যাংস্টার রকস্টারের কথা মতো রকস্টারের দিকে এলো। আচ্ছা, তার মানে তোমরা আমার মতে মত দিতে পারলে না? হ্যাঁ, আমরা আপনাদের কথা মতো চলতে পারবো না। আমরা আমাদের মতো সব কিছু নিয়ে চলতে চাই। আর যদি স্মাগলিং ছেড়ে দেই তাহলে কি করে আমরা এত টাকা রোজগার করব? আরে তোমরা এতটুকু ভাবলে না যে সত্য কথায় কখনো মানুষ ঠকে না? আরে রাখো তোমার সত্যপথ। আমরা তোমার ওই পথে যেতে চাই না। আমরা আমাদের মতো করে চলতে চাই। সব কিছু করবো, স্মাগলিং, চাঁদাবাজি। এইভাবে কথা বলছিল তখনই রকস্টারের দিকে থাকা লোকগুলো বলতে লাগলো, তোমার এত বড় সাহস কি করে হয় যে রকস্টারের সামনে এমনভাবে জোর গলায় কথা বলো? আরে তোরা তো মাত্র 6 জন, আর আমরা গ্যাংস্টার ও মাফিয়া মিলে 12 জন। তোদেরকে আবার ভয় কিসের রে? এই থাম, তোদের যদি অত গলাবাজি করার ইচ্ছা হয় তাহলে আমার সাথে কর। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তারপর রকস্টারের বিপরীত দিকের লোকগুলো বলতে লাগলো, যারা আমার সাথে কাজ করতে চায় তারা এখানে থাকো, আর বাকিরা এখান থেকে যা। রকস্টারের কথা মতো সবাই বের হয়ে গেলে কিছুজন বাদে। বস, ওরা তো সবাই অন্যদিকে চলে গেল। আপনার সাথে তো এই কজন ছাড়া আর কেউই এলো না। আরে আমার কাউকে দরকার নেই। যে আমার সাথে থাকবে সে ভালো থাকবে, আর যে আমার সাথে বেইমানি করবে সে আর কোনোদিনও ভালো থাকবে না। বস, তাহলে আমরা এখন কি করব? রকস্টারের দলে থাকা একজন মাফিয়া বলে উঠল ওপরের কথাটা। এখন কিছু হবে না, শুধু দেখে যাও আগে আগে হতা হে কিয়া। জি বস। তারপর রকস্টার আর কিছু না বলে ওই মিটিং রুম থেকে বের হয়ে গেল রাত্রবেলায়। মিলন, তুই সবাইকে তৈরি থাকতে বল, আর রহিম আমাদের লোকগুলোকে তৈরি থাকতে বল। আমরা কিছুক্ষণের মধ্যে মিশনে যাব। রকস্টারের কথা শুনে দুজন ঠিক আছে বলে তাদের লোকগুলোকে রেডি হয়ে নেওয়ার জন্য বলতে চলে যায়। কিছুক্ষণ পর মাফিয়া ও গ্যাংস্টারদের লোক এবং রকস্টারের লোকগুলোকে নিয়ে প্রায় 5,500 লোক, কেউ বন্দুক, কেউ রাইফেল, কেউ স্নাইপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাঠের মাঝে। তখনই রকস্টার বলতে লাগলো, আজকে ওরা সবাই মিলে আসবে, ওদের কাউকে বাঁচতে দিবি না। যাকে যেভাবে পাবি মারবি, তারপর না হয় আমি আছি। এখন চল যাওয়া যাক। কেউ আর কোনো কিছু না বলে গাড়ি করে যেতে লাগলো এক নির্জন জায়গায়, যেখানে আজ রকস্টারের বিরুদ্ধে যাওয়া মাফিয়া ও গ্যাংস্টারগুলো স্মাগলিংয়ের ডিল করবে সেই জায়গা। কিছুক্ষণের মধ্যে সবাই ওই জায়গায় চলে এলো। রহিম, তুই কিছু লোককে যারা স্নাইপার নিয়ে এসেছে তাদেরকে ওই উঁচু বিল্ডিংগুলোতে যেতে বল, আর বাকিরা ওই জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ো। রকস্টারের কথা মতো সবাই যে যেখানে পারলো সে সেখানে চলে গেল। তারপর সবাই লুকিয়ে পড়লো, এমনকি রকস্টারও। কিছুক্ষণ পর প্রায় 50টার ওপর গাড়ি এসে থামলো ওই জায়গায়, আর অন্য দিক থেকে 20টার ওপর গাড়ি এসে থামলো ওখানে। তারপর দুই পক্ষ ডিল করতে লাগলো। হ্যালো আমজাদ, আমি তোমাদের কাছ থেকে অনেকগুলো মেয়ে নিতে চাই। তোমরা আমাকে কবে দেবে বলো? আরে আপনি কোনো টেনশন করেন না, আমরা কিছুদিনের মধ্যে আপনাকে অনেকগুলো মেয়ে দিব। এবার আপনি ড্রাগসের কথা বলেন। হ্যাঁ ম্যান, তোমাদের জন্য এই কন্টেনারে ড্রাগস আছে। তোমরা এগুলোকে আগে সেল করো, আর আমি কালকে আরও 2 কন্টেনার পাঠিয়ে দেব। ওকে, তাহলে ডিল ফাইনাল। হ্যাঁ, অবশ্যই ডিল ফাইনাল। এই বলে যেতে নিলে তখনই ওদের সামনে রকস্টার এসে দাঁড়ায়। রকস্টারকে দেখে আমজাদ বলে ওঠে, কিরে তুই এখানে? সাথ চাইলে বলে একেবারে আপনি থেকে তুইতে চলে এলি? তুই আমাদের কাজে বাধা দিবি না, আমরা তোর পথে কোনো বাধা দিতে যাইনি। তাই তুই আমাদের এখান থেকে চলে যা। আর তুই এমনিতেই তো পুস্কি, তোকে আমরা অতটা বস হিসেবে মানতাম না। শুধুমাত্র কিছু পাওয়ারের জন্য তুই উপরে ছিলিস, আর আজ তুই আর আমি সমান সমান, তাই তোকে তুই বলেই ডাকবো। তুই এখান থেকে চলে যা। তাই নাকি রে? আমি ফুসকি?
তুই কীভাবে ভাবলি যে তোর মতো কাউকে আমি ভয় করে এখান থেকে চলে যাব? এই বলেই রকস্টার জোরে জোরে হাসতে লাগলো। এদিকে রকস্টারের হাসি দেখে বিরোধী দলের সানি রকস্টারের সামনে এসে বলতে লাগলো, কিরে তুই যে আমাদের মাঝখানে নাক গলাচ্ছিস, তোর সাথে আমাদের আর কোনো বোঝাপড়া নেই, তুই এখান থেকে চলে যা, আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে দে, না হলে কিন্তু তোর সাথে ভালো হবে না, এই বলে দিলাম। তাই নাকি? তা তোরা কি করবি শুনি? এই কথা শুনে সানি রকস্টারের মুখে এক ঘুষি মারলো। এদিকে ঘুষি খেয়ে রকস্টার বলতে লাগলো, আরে এই এনরোজকে মারাও এত সহজ না। আরে বোকা, মারা কোনো ব্যাপার হলো? আমাদের 6 জন মাফিয়া ও 6 জন গ্যাংস্টার, আর তুই আর এসেছিস একলা আমাদেরকে মারতে, হি হা হা। হ্যাঁ, রকস্টারের নাম রোজ, অ্যান রোজ। এই কথা শুনে অ্যান রোজ জোরে জোরে হাসতে লাগলো আর হাসতে হাসতে বলল, দেখতে চাস আমি এখানে কতজন? এই বলেই অ্যান রোজ সিটি মারলো। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লোকগুলো বের হয়ে এলো। লোকগুলোকে দেখে সানি ও আমজাদ একটু ঘাবড়ে গেল আর বলে উঠল, তুই তাহলে সবাইকে নিয়ে এসেছিস? কি করব বল, তোদেরকে কিছুটা দমানোর জন্য তো নিয়ে আসতেই হয়, না হলে তো তোরা এই খারাপ কাজ করে যাবি। কতজনের মা বোনকে তোরা যে পাচার করেছিস তার ঠিক নাই, আবার করতে যাচ্ছিস, তাই আর কি এলাম। তাহলে আর কি করার বল, সবাই একসাথেই মর। ফায়ার। আমজাদ ফায়ার বলতেই ওদের লোকগুলো ফায়ার করার আগে আশেপাশে বিল্ডিংগুলো থেকে গুলি ভেসে আসতে লাগলো। আবার এদিকে অ্যান্ড্রুজের লোকগুলো ফায়ার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মাটিতে যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কিরে মারবি না? দেখি তোদের কত বড় বুকের পাটা হয়েছে, আমাকে মারবি? কার এত বড় সাহস যে আমার গায়ে হাত দিতে পারবি? তুই এটা করে ভালো করলি না, তোকে আমি ছাড়বো না। এই বলে আমজাদ ও আমজাদের সাথে থাকা বাকি মাফিয়া ও গ্যাংস্টার অ্যান্ড্রোজকে মারার উদ্দেশ্যে ছুটে আসতে লাগলো। তখনই অ্যান্ড্রোজ তার কোট থেকে দুটো গান বার করে ফায়ার করতে লাগলো, সাথেও লোকগুলো। কিছুক্ষণের মধ্যে বাকিদের লাশ লুটিয়ে পড়লো মাটিতে। অ্যান্ড্রোজ আমজাদের কাছে গিয়ে বলতে লাগলো, কিরে আমাকে মারবি না? এই শহরে বা এই দেশে এমন কেউ নেই যে আমার গায়ে হাত দিবে। এই বলে অ্যান্ড্রোজ আমজাদের কপালে আরও দুটি গুলি করে দিল। তারপর ওখান থেকে সবাইকে নিয়ে চলে আসলো তাদের আস্তানাতে। একদিন পর, বস, এখানকার ব্ল্যাক ডেভিড আজকে রাতে কিছু মেয়েকে বাইরে পাচার করতে যাচ্ছে, তাই বলছিলাম কি। অ্যান্ড্রোজ তার ডান হাত রহিমকে আর কিছু না বলতে দিয়ে বলে উঠল, ঠিক আছে, তুই এখন যা, বাকিটা আমি দেখে নেব। বস, আমরাও না হয় আপনার সাথে যাই। আরে না, তোদের কাউকে যেতে হবে না, এই রকস্টার একলাই কাফি। ঠিক আছে বস। এই বলে রহিম অ্যান্ড্রোজের কেবিন থেকে বেরিয়ে গেল রাত্রেবেলায়। কিরে, তোদের হলো? না বস। তাড়াতাড়ি কর, এখানে যদি ওই রকস্টার চলে আসে তাহলে আর এসব করা যাবে না। ঠিক আছে বস, আমরা তাড়াতাড়ি করছি। এই বলে ব্ল্যাক ডেভিলের লোকটি সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তোরা মেয়েগুলোকে তাড়াতাড়ি কন্টেনারে ওঠা। লোকটির কথা শুনে সবাই আরও তাড়াতাড়ি কাজ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সবাইকে কন্টেনারে ভরে দিল। তারপর কন্টেনারের দরজাটা আটকে দিল। বস, কাজ হয়ে গেছে, এখন আপনি ওদেরকে দিতে পারেন। এই না হলো আমার লোক? তাহলে চল এবার ওই দিকটা দেখে আসি। ওকে বস, চলুন। এই বলে যেই যেতে নেবে তখনই একটা বাইক এসে ওদের সামনে থামে। কে বে তুই? আমার সামনে এসে দাঁড়ালি কেন বাইক নিয়ে? আর তুই কে যে এমনভাবে বাইক নিয়ে এন্ট্রি নিলি? ব্ল্যাক ডেভিলের কথা শুনে বাইকের অপরে বসে থাকা আগন্তুকটি হাসতে হাসতে বলল, আমি ছাড়া আর কে আসবে বল? কে বে তুই, আবার আমার বসের সামনে বড় বড় কথা বলিস? আগন্তুকটি আর কিছু না বলে তার কোটের ভেতর থেকে একটা কাটেনা বের করে লোকটির গলায় চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে লোকটি মাথা ধর থেকে আলাদা হয়ে গেল। এই দেখে ব্ল্যাক ডেভিল বলল, আরে তোর এত বড় সাহস, আমার লোককে মারিস? তোর লোককে মারতে আমার সাহস প্রয়োজন হয় না। এই বলে আগন্তুকটি বাইক থেকে নেমে ব্ল্যাক ডেভিলের দিকে আগাতে লাগলো। আর এদিকে ব্ল্যাক ডেভিল চোখের সামনে এরকম ভয়াবহ দৃশ্য দেখে ভয়ে পেছনে পা ফেলতে লাগলো। তুই কে সেটা আগে বল, না হলে তোকে মেরে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। তুই আবার আমাকে মারবি? এই বলে আগন্তুকটি আরও জোরে জোরে হাসতে লাগলো। এদিকে এই হাসি দেখে ব্ল্যাক ডেভিলের তো যাচ্ছা তাই অবস্থা।
তখনই ব্ল্যাক ডেভিলের লোক এসে আগন্তুকটির ওপর হামলা করতে লাগলো, আর এদিকে আগন্তুকটি বিপরীত দিকে হামলা করতে লাগলো। একে একে সবাইকে মেরে ফেললো, শুধুমাত্র বেঁচে আছে ব্ল্যাক ডেভিল। এর মধ্যে ব্ল্যাক ডেভিলও কিছুটা হলেও মার খেয়েছে। সবাইকে মারার পর আগন্তুকটি ব্ল্যাক ডেভিলের সামনে এসে হাঁটু ভাঁজ করে বসলো। কে রে তুই যে আমাদেরকে এমনভাবে মারলি? আমাকে চেনে না এই দেশে এমন কেউ নেই, আর তুই আমাকে চিনতে পারলি না? এনরোজ। এই বলেই ব্ল্যাক ডেভিল শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কেননা নাম বলা শেষ করতেই অ্যান্ড্রোজ ব্ল্যাক ডেভিলের মাথাটা ধর থেকে আলাদা করে দিল। তারপর অ্যান্ড্রোজ কন্টেনারের দিকে চলে গেল। তারপর ওখানে যতগুলো মেয়ে ছিল সবাইকে উদ্ধার করে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো, আর বলতে লাগলো, তোমাদেরকে আমি বাঁচিয়ে নিয়েছি, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা একটা কাজ করো, সবাই নিজের নিজের নাম ও ঠিকানা আমাকে বলো, সবাইকে বাসায় পাঠানোর জন্য এগুলো লাগবে। এই বলে অ্যান্ড্রোজ রহিমকে কল করলো। কল কেটে দিয়ে ওদের সবার নাম ঠিকানা নিল। তারপর রহিম এসে সবাইকে রহিমের সাথে পাঠিয়ে দিল। কিন্তু একটা মেয়ে ওখান থেকেই গেল। অ্যান্ড্রোজ মেয়েটার কাছে গিয়ে বলল, এই মেয়ে, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? তুমিও যাও। আমি যাব না। কেন যাবে না? কারণ বাসায় গেলে আমার উপর আরও অত্যাচার করবে। আর আমাকে কেউ কিডন্যাপ করে আনেনি, আমাকে এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। কে বিক্রি করেছিল তোমাকে? আর তোমার মা বাবা নেই? না, আমার আব্বু আম্মু নেই। আমি ছোট থেকে চাচা চাচির কাছে থাকতাম, আর এখন তারা আমাকে মাথার বোঝা ভেবে এদের কাছে বিক্রি করে দিয়েছে। তুমি কি আমার সাথে যাবে? না, আমি আপনার মতো গুন্ডা লোকের সাথে যাব না। আরে আমি তো আর কোনো খারাপ গুন্ডা না, আমি মানুষের সাহায্য করি আর মানুষের ভালো কাজে থাকি, আমি কোনো খারাপ কাজ করি না। তাহলে আমি আপনার সাথে যাব। ঠিক আছে, তাহলে তুমি আমার বাইকে এসে বসো। এই বলে জাহিদ বাইকে উঠে বসলো, আর ওই মেয়েটি চুপচাপ হয়ে অ্যান্ড্রোজের বাইকে উঠে বসলো। মেয়েটি বসতেই অ্যান্ড্রোজ বাইক চালানো আরম্ভ করলো। মেয়েটি এমনভাবে বসেছে যে একটু রাস্তা খারাপ থাকলেই পড়ে যাবে। তার জন্য অ্যান্ড্রোজ বলে উঠল, তুমি তো এমনভাবে বসেছো যে পরে যাবে, আমি অতটাও খারাপ নেই বুঝলে, একটু ভালোভাবে বসলেই তো হয়। মেয়েটি কিছু না বলে অ্যান্ড্রোজকে হালকা করে জড়িয়ে ধরে বসলো। কিছুক্ষণ পর দুজন মিলে রকস্টার সিটিতে চলে আসলো। তারপর অ্যান্ড্রোজ মেয়েটিকে সাথে করে নিয়ে মহলের ভেতরে চলে গেল। রহিম এদিকে আয়, আর এই মেয়েটিকে একটা রুম দেখিয়ে দে। ভেতরে ঢুকেই অ্যান্ড্রোজ রহিমকে ডাক দিল। সঙ্গে সঙ্গে রহিম অ্যান্ড্রোজের কথা মতো মেয়েটিকে একটি রুম দেখিয়ে দিল, আর বলল, কোনো কিছু লাগলে আমাকে ডেকো, কেমন? ঠিক আছে ভাইয়া। এই বলে মেয়েটি রুমের ভেতর চলে গেল। আর এদিকে রহিম অ্যান্ড্রোজের রুমে গিয়ে অ্যান্ড্রোজকে জিজ্ঞাসা করলো, ভাই এই মেয়েটাকে? সেটা তো আমিও জানি না, ওকে ওর বাসার লোকেরা সবাই ওর উপর অত্যাচার করে, সেই জন্য ও ওর বাসায় যেতে চাইছিল না, তাই আমি ওকে এখানে নিয়ে আসলাম। ও। রহিম আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। পরের দিন সকালে অ্যান্ড্রোজ মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম বেস্টি। খুব সুন্দর নাম। তা তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না। তাহলে তো ঠিক আছে। এই বলে অ্যান্ড্রোজ ওখান থেকে বের হয়ে গেল। এদিকে, আচ্ছা ওনার নাম কি? ওনার নাম আর রোজি, উনি এখানকার বস আর রকস্টার। এই রকস্টার সিটির বাচ্চা। সেটা ওনাকে দেখলে বোঝা যায়। উনি যদি এই রকস্টার সিটির বাসা না হতো তাহলে হয়তো একসাথে কতগুলো লোককে মারা অসম্ভব। এটাই তো আমাদের বস, যে একলা একটা গ্যাংকে শেষ করতে পারে। এভাবে প্রায় 2 মাস কেটে গেল। একদিন বাহিরে বাগানে বসে আছে বৃষ্টি ও অ্যান্ড্রোজ। তখন বৃষ্টি বলল, আচ্ছা আপনি কেন এসব কাজ ছেড়ে দিতে পারেন না? আরে না, এইসব কাজ ছাড়লে হবে নাকি? তাহলে তো দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, কেননা সব মাফিয়া ও গ্যাংস্টার খারাপ দিকে যাবে। আমার একটা কথা বলার ছিল আপনাকে। বলো। না মানে মানে না করে বলো, কি বলবে? আমি আপনাকে ভালোবাসি। এসবের মানে কি? হ্যাঁ, আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমার মতো লোকের আবার ভালোবাসা? কেন, ভালোবাসা বুঝি হতে পারে না? না, আমার মতো লোকের কোনো ভালোবাসা হয় না, কেননা এই যে বেঁচে আছি, কখন যে মরে যাব কোনো ঠিক নেই। দেখেন, আমি আপনাকে ভালোবাসি তাই জানি, এখন আপনি কি করবেন তা আমি জানি না। কিন্তু অ্যান্ড্রোজকে আর কিছু বলতে না দিয়ে বৃষ্টি এক দৌড়ে মহলের ভেতরে চলে গেল। বৃষ্টির পেছন পেছন অ্যান্ড্রোজ এসে দেখলো বৃষ্টির রুমে ঢুকে গেল। তারপর অ্যান্ড্রোজ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল।
রাতে ডিনার করার পর বৃষ্টি অ্যান্ড্রোজের রুমে আসলো আর বলতে লাগলো, এই এদিকে শুনুন। এদিকে বৃষ্টির কথা শুনে অ্যান্ড্রোজ পেছনে ফিরে তাকিয়ে বলল, কি কিছু বলবা? না। এই বলেই বৃষ্টি অ্যান্ড্রোজের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এদিকে বৃষ্টির এই রকম কাণ্ডের অ্যান্ড্রোজ কিছু বলতেও পারছে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তখন অ্যান্ড্রোজ বলতে লাগলো, এসবের মানে কি? কেন আপনি বুঝছেন না? কি বুঝবো? এটা হলো ভালোবেসে আদর। তোমাকে আমি বলেছি না আমি কখনো ভালোবাসতে পারবো না, আর আমার মতো লোককে না ভালোবাসাই ভালো। আমি এত কিছু বুঝি না, আমি আপনাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব। দেখো আমি কখনো ভালোবাসতে পারবো না। আমি আজ আছি কাল নাও থাকতে পারি, কেননা এই জগৎটা এরকমই। বৃষ্টি আর কিছু না বলে অ্যান্ড্রোজের কাছে এসে বলল, ভালোবাসা কি এত সহজ? আর এই জগতের জন্য কি ভালোবাসতে পারবেন না তুমি আমাকে? তোমাকে তো আমি সত্যিই ভালোবেসেছি। কথাই তো বলে সত্যিকারের ভালোবাসা নাকি পূর্ণতা পায়, কিন্তু তোমার আমার ভালোবাসা কি পূর্ণতা পাবে না? দেখো বৃষ্টি, হয়তো আমি তোমার ভালোবাসার দাম দিতে পারবো না, সেজন্য বলছি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসো। দেখো আমি অন্য কাউকে আর ভালোবাসতে পারবো না। আমি একমাত্র একজনকে ভালোবাসি, সেটা হলো তুমি। আর তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। চলো না দুজন মিলে ছোট্ট একটা সংসার করি, যেখানে থাকবে তুমি আর আমি, আর আমাদের একটা ছোট্ট বাবু। কোনো ঝগড়াঝাটি থাকবে না, থাকবে শুধুমাত্র মধুর একটা ভালোবাসা। না থাকবে কোনো মারপিট, না থাকবে কোনো হিংসা প্রতিহিংসা। দেখো বৃষ্টি, আমি এসব ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি তো ছোটো থেকে এতিম ছিলাম, তখন আমাকে লোকেরা তুচ্ছ-তাচ্ছিল্য করতো, কারো কাছে কাজ চাইতে গেলেও দূর করে দিত। তারপর এই রাস্তায় আসি, বেশ ভালোই আছে এখন। মানুষের উপকার করি, কিন্তু উপকারের দাম পাই না। এমনি করে চলে যাবে সামনের দিনগুলো। জানি না কবে মারা যাব, হয়তো কারো গুলির আঘাতে, না হয়তো কারো পিছন থেকে ছুরি মারার আঘাতে। সেজন্য বলি আমাকে ভালো না বাসা ভালো। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর তোমাকে নিয়ে আমি সংসার করব, পারলে তুমি আটকাও। এই বলে বৃষ্টি রুম থেকে বের হয়ে চলে এলো রহিমের রুমের সামনে। ভাইয়া আমি কি আসতে পারি? আরে বোন, তোকে আবার আসতে পারমিশন নেওয়া লাগে নাকি? না ভাইয়া, তা হলো পারমিশন নেওয়া দরকার। বৃষ্টি রুমের ভেতরে প্রবেশ করার পর কথাটা বলল। তখন রহিম বলতে লাগলো, কিসের জন্য হঠাৎ আমার রুমে এলে বল? ভাইয়া আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসা বুঝতে চায় না। তুমি একটু বোঝাও না। এই জিনিসটা আমিও অনেকদিন থেকে লক্ষ্য করেছি যে তুই রোজিকে ভালোবাসিস, কিন্তু ও তো মনে হয় আমার কথা শুনবে না। ভাইয়া তোমরা সবাই মিলে একটু বোঝাও, তাহলে বুঝবে, দেখবে। হ্যাঁ তুই এখন যা, আমরা সবাই মিলে বললে হয়তো বুঝবে। ঠিক আছে ভাইয়া। এই বলে বৃষ্টি তার রুমে চলে গেল। পরের দিন সকালে বৃষ্টি বৃষ্টি এদিকে আয়। এদিকে বৃষ্টি তার রুমে বসেছিল, তখনই বাহির থেকে রহিমের ডাক শুনে রুম থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ ভাইয়া বলো, কি বলবে? তোর কথা মতো আমরা জাহিদকে রাজি করাইছি, এখন তুই ওকে নিয়ে যেখানে যাবি যেতে পারিস। তবে একটা কথা, ওকে সাবধানে রাখিস, ভীষণভাবে ভালোবেসে আগলে রাখবি। কিন্তু ভাইয়া আমি তো জাহিদকে বলে কাউকে চিনি না। আরে ভুলেই গেছিলাম, তোকে তো বলাই হয়নি। আজ থেকে এর নাম জাহিদ রেখে দিয়েছি। আমি আর মিলন ভাই মিলে এই নামটা ঠিক করেছি নতুন করে। কেন, তোরা নতুনভাবে বাঁচতে পারিস? আর জাহিদকে কেউ তো কোনো সময় দেখেনি, তাই কেউ চিনতে পারবে না। তবে ভাইয়া এই নামটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা বুঝলাম না, ওকে আমি 1000 বার বললাম, তারপরও রাজি হলো না। আর তোমরা কি করে রাজি করালে? তাহলে শোন, আমি আর মিলন ভাই মিলে ওকে ডাকে, তারপর সব কিছু খুলে বলি। তখন ও বলে যে ও তোকে ভালোবাসে। তারপর আমরা দুজন মিলে ওকে অনেক বোঝাই। এবার একটু হলেও বুঝতে পারে, তার জন্য এও বলি ও এখান থেকে গেলে সবাইকে বলে দেওয়া হবে এন্দ্রুজ মারা গেছে, তাই আর কখনো ফিরে আসবে না। কিন্তু ভাইয়া ও তো এখনো জীবিত, তাহলে তুমি কিসের জন্য মিথ্যা বলবে? আরে না বললে কেউ বিশ্বাস করতে চাইবে না, কেননা রকস্টার 1000-এ একটা হয়। আর এই জন্য বলবো, আর যেন কেউ জানতেও না পারে যে ও এখনো বেঁচে আছে। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে আজকে এখান থেকে চলে যাব। আমি তোদের সব ব্যবস্থা করে দিয়েছি, তোরা এখান থেকে গিয়ে একটা কাজী অফিসে বিয়ে করে নিবি।
তারপর এই ঠিকানাতে যাবি, ওখানে একটা বাসা আছে যেখানে তোরা দুজন ঠিক মতোই থাকতে পারবি। আর তোদের কোনো কিছু প্রবলেম হলে আমাকে জানাবি, কেমন? ঠিক আছে ভাইয়া। তাহলে তোরা এখন রেডি হয়ে নে। ঠিক আছে, আমি রেডি হতে যাচ্ছি। এই বলে বৃষ্টি তার রুমে চলে গেল রেডি হতে। আর এদিকে জাহিদ তার রুমে গিয়ে রেডি হয়ে এলো কিছুক্ষণের মধ্যে। জাহিদ নিচে দাঁড়িয়েছিল, তখনই সিঁড়ি বেয়ে বৃষ্টিকে নামতে দেখে হাঁ করে তাকিয়ে আছে, কেননা কালো শাড়িতে বেশ মানিয়েছে বৃষ্টিকে। মনে হচ্ছে কোনো আকাশ থেকে হুড়পড়ি নেমে এসেছে। বৃষ্টি তার দিকে জাহিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জা পায়, আর জাহিদের কাছে আছে বলে, আমায় দেখে এভাবে তাকিয়ে আছো কেন? কই কিছু না তো, এমনি সিঁড়ির দিকে তাকিয়েছিলাম। আর মিথ্যে বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পারি, বুঝলে? এসব কথা বলছিল তখনই রহিম বলে ওঠে, তাহলে চলো তোমাদেরকে আগিয়ে দিয়ে আসি। তারপর রকস্টার মহল থেকে সবাই বের হয়ে গেল। বৃষ্টি ও জাহিদ প্রায় 3 ঘন্টার জার্নি করে একটা বাসায় এসে নামলো। তখন বৃষ্টি জাহিদকে উদ্দেশ্য করে বলল, এটা কি ওই বাসা? হ্যাঁ, এটাই হবে, কেননা ঠিকানা মোতাবেক এই বাসাটাই আছে। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। এই বলে দুজন ভেতরে প্রবেশ করলো। আর এদিকে রহিম ও মিলন দুজন মিলে সবাইকে জানিয়ে দিল যে রকস্টার অ্যান্ড্রোস মারা গেছে। তখন ওখানে বসবাস করা লোকগুলো বলা শুরু করলো, এটা হতে পারে না, আমাদের রকস্টার মারা যেতে পারে না, ওনার মতো ভালো মানুষ এত তাড়াতাড়ি মারা যেতে পারে না। দেখো, যেটা সত্যি সেটাই বললাম। আর আজ থেকে তোমরা যেমনভাবে চলতে ঠিক তেমনভাবেই চলবে। আর কোনো কিছু প্রবলেম হলে আমাকে বা মিলনকে জানাবে। আমরা তোমাদের রকস্টারের মতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে তোমরা এটা ভেবো না যে রকস্টার চলে গেছে বলে আমরা তোমাদের উপর অত্যাচার করব। রাকেশরা যেমন তোমাদের উপর ছায়া হয়েছিল, তেমন আমরাও তোমাদের উপর ছায়া হয়ে থাকব। এই রকস্টার শহরের জয় হোক, এই রকস্টার শহরের জয় হোক। তারপর আরও কিছু কথা বলে রহিম ও মিলন মোবাইলের ভেতরে চলে গেল। এই ছিল অতীতের কিছু ঘটনা। এবার বর্তমানে ফিরে যাওয়া যাক। রাত্রেবেলায় বৃষ্টির আগে জাহিদের ঘুম ভেঙে গেল। জাহিদ দেখলো যে বৃষ্টি তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, আর মাথার চুলগুলো তার মুখের ওপর এসে পড়েছে। তারপর জাহিদ তার হাত দিয়ে বৃষ্টির মাথার চুলগুলো কানের কোড়ায় গুজে দিতে লাগলো। তখনই বৃষ্টি ঘুম থেকে জেগে উঠল। আই, তুমি কখন উঠলে? আর আমাকে তুলে দাওনি কেন? রান্না করতে হবে তো। আরে আমি তোমাকে কিভাবে তুলে দিব, আমি নিজেই তো এগুনি উঠলাম। ঠিক আছে, এবার আমাকে ছাড়ো, অনেক তো হলো আদর করা, একটু রান্না করি, না হলে তো কিচ্ছুই খেতে পাবে না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বৃষ্টি আর কিছু না বলে জাহিদের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর জাহিদ ফ্রেশ হয়ে নিতে চলে গেল। দেখলো যে বৃষ্টি রান্নাঘরে রান্না করছে। জাহিদ গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো আর ঘাড়ে নাক ঘষতে লাগলো। এই দেখে বৃষ্টি বলতে লাগলো, আবার এসব শুরু করেছো? তুমি কি আদর ছাড়া কিচ্ছুই বোঝো না নাকি? এই পাগলিটাই তো আমাকে আদর করা শিখিয়েছে, আমি তো জানতাম না আদর করতে। এখন সব আমার দোষ, তাই না? সব তোমার দোষ। ঠিক আছে, এখন আমাকে রান্না করতে দাও। তুমি গিয়ে বাইরে বসো, কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে আসছি, বুঝলে? এত তাড়াতাড়ি তোমার রান্না হয়ে যাবে? হ্যাঁ, শুধু তো খাবার একটু গরম করেছি, সব কিছু তো সকালে রান্না করে নিয়েছি। বুঝতে পেরেছি। এই বলে জাহিদ রান্নাঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর বৃষ্টি খাবার নিয়ে খাবার টেবিলে রাখলো। তারপর দুজন মিলে খাবার খেয়ে নিয়ে রুমে চলে গেল। পরের দিন সকালে জাহিদ বাসা থেকে বের হয়ে গেল অটো নিয়ে। অন্যদিকে, বস, জানতে পেরেছি। কি জানতে পেরেছিস বল? ওই শালাকে যদি একবার খুঁজে পাই তাহলে আমি ওকে মেরে ফেলবো। বস, ওই মার্কেটে আপনার ভাইকে যে মেরেছিল সে একজন অটো চালক। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন অটো চালক মারবে আবির সাহেবকে? তোর কোথাও ভুল হচ্ছে মনে হয়, একটু ভালো করে খোঁজ নে। না বস, আমি ভালো করে খোঁজ নিয়েছি। প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, তারপরে পাশের দোকানগুলো সিসিটিভি থেকে জানতে পেরেছি সে একজন অটো চালক আপনার ভাইকে মেরেছে। তাহলে ওই অটো চালকের খোঁজ নে। বস, এই সেই অটো চালক। সাইমের ভাই মাফিয়া ডন মারুফ সাহেবের ডান হাত রাজীব ওপরের কথাটা বলে মারুফ সাহেবকে একটা ছবি বের করে দেয়। এদিকে মারুফ সাহেব ছবিটা হাতে নিয়ে দেখে, সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে লাগে। বস, আপনার কি হয়েছে? আপনি এমন করে কাঁপছেন কেন? তুই এই ছবিটা কার ছবি দেখালি? এটা তো অনেকে মারা গেছে, রকস্টার এনরোজ। কিন্তু বস, আমি তো এই ছবিটি ওখান থেকে পেয়েছি,
আর একটা কথা বুঝলাম না, ওকে দেখে আপনি এত ভয় পাচ্ছেন কেন? তুই হয়তো জানিস না, কিন্তু আমি জানি রকস্টার শুধু রকস্টার না, এই এনরোজ হলো আতঙ্কের নাম, যাকে দেখলে বড় বড় মাফিয়ারা ভয়ে পালাতো। এর সামনে আজ পর্যন্ত কেউ টেকেনি। তবে জানতে পেরেছিলাম যে এই রকস্টার এনরোজ নাকি মারা গেছে আরো 6 মাস আগে। কিন্তু বস, ও যদি মারা যাবে তাহলে এখানে এলো কি করে? সেটা তো আমিও ভাবছি যে এটা কি করে সম্ভব। তাহলে বস, এখন আমরা কি করব? তুই ওই অটোওয়ালার খোঁজ নে আর ওর বাসার ঠিকানা বার কর, তারপর ওর বউকে তুলে নিয়ে আসবি। সবকিছু হয়েছে ওর বউয়ের জন্য, তাই আগে ওর বউকে খতম করব। ঠিক আছে বস। এই বলে বের হয়ে গেল রাজীব ওই অটোওয়ালাকে খোঁজার উদ্দেশ্যে। আর যেতে যেতে মনে মনে ভাবলো, সত্যি যদি অটোওয়ালা রকস্টার হয় তাহলে কি হবে? আরে কী সব ভাবছি, রকস্টার অটো চালাতে যাবে কেন? এসব আজকে কথা আমি চিন্তা করছি, বসের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। এই বলতে বলতে মার্কেটে চলে এলো রাজীব। বেশ কিছুক্ষণ খোঁজার পরে জানতে পারলো যে বাস স্টপে অটোওয়ালাকে পাওয়া যাবে। তারপর রাজীব ওই বাস স্ট্যান্ডে চলে গেল অটোওয়ালাকে অর্থাৎ জাহিদকে খুঁজতে, কিন্তু পেল না। তবে জানতে পারলো যে এই পাশেই তার বাসা। তারপর কিছু লোক নিয়ে রাজীব বৃষ্টিকে কিডন্যাপ করলো। এদিকে দুপুরে জাহিদ বাসায় ফিরে দেখলো যে বাসার দরজা আগে থেকে খোলা। এটা দেখে একটু আশ্চর্য হলো, কেননা বৃষ্টি কোনো সময় দরজা খুলে রাখে না। তারপর বৃষ্টিকে ডাকতে লাগলো, কিন্তু বৃষ্টির কোনো সাড়া শব্দ পেল না। তারপর রুমে গিয়ে ও বাসার চারিপাশটা খুঁজলো, কিন্তু বৃষ্টিকে কোথাও পেল না। বৃষ্টি, এই বৃষ্টি, যদি তুমি আমার সাথে মজা করে থাকো তাহলে বেরিয়ে এসো, পরে কিন্তু বেরিয়ে এলে আমি তোমাকে অনেক বকা দিব, এই বলে দিলাম। কিন্তু কি করার, থাকলে তো বেরিয়ে আসবে। তখনই জাহিদের ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতে ওপার থেকে, জাহিদ, ওই কুত্তার বাচ্চাগুলো আমাকে তুলে এনেছে, আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি এখন কোথায় আছো আমাকে বলো, আমি এক্ষুনি আসছি। আমি নিজেই জানি না, বাসা থেকে জোর করে আমাকে তুলে নিয়ে এসেছে এখানে। আর কিছু বলতে দিল না, তার আগেই ফোনটা কেড়ে নিল বৃষ্টি হাত থেকে মারুফ সাহেব। বৃষ্টি, বৃষ্টি, আরে এত চিল্লাস কেন? তোর বউ এখন আমার কাছে। কে রে তুই? আর তুই আমার বউকে তুলে নিয়ে গেছিস কেন? আমি কে সেটা না হয় পরে জানতে পারবি। তুই যদি তোর বউকে জীবিত অবস্থায় দেখতে চাস তাহলে এখানে চলে আয়। আমি 10 মিনিটের মধ্যে তোর কাছে আসছি, তুই রেডি থাক। এই বলে কল কেটে দিল জাহিদ। তারপর তার রুমে গিয়ে ওয়ার্ড্রপ থেকে একটা ব্যাগ বের করলো। তারপর সেখান থেকে একটা ব্ল্যাকবেরি কালারের কোট, তারপর ওটা পরে নিল। আর একটা গান ও চাইনিজ কুড়াল বের করলো। তারপর ও দুদিকে কোটের মধ্যে নিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে জাহিদ একটা গোডাউনে প্রবেশ করলো। চারিদিকে লোক দিয়ে ঘেরা, কিন্তু জাহিদকে কেউ কিছু বলছে না, কেননা মারুফ সাহেব সবাইকে বলে দিয়েছে যে একজন আসবে, তাকে যেন কেউ না আটকায়। এদিকে জাহিদ কোনো বাধা না পেয়ে সোজা গোডাউনের ভেতর চলে গেল। জাহিদকে এই রূপে দেখে বৃষ্টি একটু আশ্চর্য হলো না। কেমন আছে ভালো করেই জানতো, তার কিছু হলে জাহিদ চুপ করে থাকবে না। আর এদিকে জাহিদকে দেখে মারুফ সাহেব থরথর করে কাঁপতে লাগলো। এই দেখে জাহিদ বলতে লাগলো, কি রে, কিছু তো করলাম না, আর এরই মধ্যে বয়ে কাঁপতে লেগেছিস? কে রে তুই যে তোকে আমার ভয় পেতে হবে? তুই যাকে কিডন্যাপ করেছিস আমি তার হাজব্যান্ড। তাহলে তুই সে অটো চালক যে আমার ভাইকে মেরেছে? তোকে তো আজ আমি ছাড়বো না। না ভাই, আমাকে মারবেন না, আমি সাধারণ অটো চালক একজন, আমি আপনার ভাইকে কি করে মারতে পারি? তুই যদি উঠে চালাক হবি তাহলে তোর এরকম পোশাক কেন? ভাই, আমি যখন এখানে আসছিলাম আপনার কল পেয়ে তখনই একটা লোক আমাকেও এই পোশাকটা পরিয়ে দেয় আর বলে এখানে আসতে। তাহলে তুই যদি আমার ভাইকে না মেরে থাকিস তাহলে আমার ভাই সাইমকে কে মারলো? ভাই, আমি অটো চালক ভাই, বাট আই এম রকস্টার। এই বলে জাহিদ মারুফ সাহেবের মুখে এক ঘুষি মারল। সঙ্গে সঙ্গে রাজীব জাহিদকে মারতে দৌড়ে এলো। ঠিক তখনই জাহিদ তার কোটের ভেতর থেকে পিস্তলটা বের করে একটা গুলি ছুড়ল, যেটা গিয়ে একেবারে রাজীবের কপাল ফুটো করে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজীবের দেহটা মাটির ওপর ছিটকে পড়ল। তাহলে আপনি রকস্টার এনরোজ? তাহলে এবার চিনতে পেরেছিস? কিন্তু ভাই, আমি তো জানি আপনি মারা গেছেন। হ্যাঁ, এই জগৎ ছেড়ে চলে গিয়েছিলাম, সেজন্য তোরা জানিস আমি মারা গেছি। আর আজকে আবার তোর মতো কুত্তাদের জন্য আমাকে এই জগতে কামব্যাক করতেই হলো। আমি তো ভেবেছিলাম তোরা তো শুধরে যাবি, কিন্তু ভুল ভেবেছিলাম, কখনো তো কুকুরের লেজ সোজা হয় না।
এই কথা শুনে মারুফ সাহেব আর কিছু না বলে তার লোকেদের উদ্দেশ্য করে বলল, এই কুত্তার বাচ্চা, ওকে মেরে ফেল। এই কুত্তার বাচ্চা আমার ভাইয়েরকে মেরেছে, ওকে তো আজকে আমি ছাড়বো না। মারুফ সাহেবের কথা শুনে তার লোকেরা ফায়ার করতে লাগলো, এমনকি সে নিজেও তার পিস্তল বার করে ফায়ার করতে লাগলো। এদিকে জাহিদ বৃষ্টিকে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে দিয়ে নিজেও লুকিয়ে লুকিয়ে ফায়ার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জাহিদ ওদের প্রায় লোককেই মেরে ফেললো। যখন দেখলো ওদের গুলি শেষ, তখন সে বের হয়ে এলো ওদের সামনে। তারপর চাইনিজ কুড়াল দিয়ে একে একে সবাইকে মারতে লাগলো। কারোর কাছে গর্দান, কারো কাটছে হাত, কারো কাটছে পা। এসব দেখে মারুফ সাহেব থরথর করে কাঁপতে লাগলো। অবশেষে সবাইকে মেরে জাহিদ মারুফ সাহেবের সামনে এসে দাঁড়ালো। মারুফ সাহেব দেখলো যে জাহিদের সামনে দাঁড়িয়ে আছে। ভাই, আমাকে ছেড়ে দিন, আমি কখনো আর এমন কোনো কাজ করব না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন ভাই, প্লিজ। এদিকে জাহিদ মারুফ সাহেবের কথা শুনে হো হো করে হাসতে লাগলো। জাহিদকে হাসতে দেখে মনে হচ্ছে যে কোনো একটা দানব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তার কোট থেকে টপ টপ করে রক্ত পড়ছে মাটিতে। তারা হাতের চাইনিজ কুড়াল রক্ততে ভর্তি, যেন মনে হচ্ছে কোনো একটা রক্তচোষা দানব রক্ত খেয়ে দাঁড়িয়ে আছে। সারা শরীরে রক্তের মাখামাখি, যে কেউ দেখে ভয় খেয়ে যাবে এই রকম একটা রূপ। তোকে আবার ক্ষমা করব ভাবলি কি করে? তুই না আমাকে কিছুক্ষণ আগে মারার হুমকি দিলি, আর এখন আবার বলছিস তোকে ছেড়ে দিতে? প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন ভাই, আমি আর কখনো এরকম কোনো কাজ করব না। আমি আজ থেকে ভালো হয়ে যাব। সেটা তো আমিও জানি তুই ভালো হয়ে যাবি, কিন্তু তোকে যে রহিম মানা করেছিল তখন তো শুনিসনি। ভাই, আপনি তো ছিলেন ওইখানে, তাহলে আপনি কি করে জানলেন? আমি ওই জগৎ থেকে বের হয়ে এলেও সব কিছু জানতে পারি। তোকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম, পারলে নিজেকে শুধরে নে। ঠিক আছে ভাই, আমি নিজেকে শুধরে নেব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। জাহিদ আর কিছু না বলে বৃষ্টিকে নিয়ে বের হতে লাগলো। তখনই মারুফ সাহেব পেছন থেকে জাহিদকে মারার জন্য একটা পাইপ নিয়ে মাথায় আঘাত করতে গেল, কিন্তু জাহিদ তার আগেই তার নিজের চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ মারলেই পেছনে ফিরে সঙ্গে সঙ্গে মারুফ সাহেবের মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। কুত্তার বাচ্চা, আমি জানতাম কুকুরের লেজ কখনো সোজা হয় না, তাই তো ভালোভাবে লক্ষ্য করে এসেছিলাম, না হলে যে কি হতো। জাহিদের মুখে এই কথা শুনে বৃষ্টি বলে উঠল, তুমি কি করে দেখলে ও তোমাকে পিছন থেকে মারতে এসেছে? আরে পাগলি, সামনের দিকে একবার দেখো। কই কি আছে? ওইটাকে একটু ভালো করে দেখো তো। জাহিদের কথা মতো বৃষ্টি তাকিয়ে দেখলো ওখানে একটা কাচের দরজা লাগানো আছে, যেটা আয়নার মতন কাজ করেছে, এবং পেছনে কি হয়েছে কিনা হয়েছে সব কিছুই দেখা যাচ্ছে। তাই তো জাহিদ দেখেছিল, যদি আজকে এটা না থাকতো তাহলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম। এই বলে বৃষ্টি কান্না করতে লাগলো। বৃষ্টিকে এভাবে কাঁদতে দেখে জাহিদ বলে উঠল, এই পাগলি, কিছু হয়নি তো, তাহলে এমন করে কান্না করছো কেন? ঠিক আছে, আর আমি কান্না করব না, এখন চলো বাসে যাব। ঠিক আছে আমার পাগলিটা। এই বলে জাহিদ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো, আর আসার সময় গাড়িতে থাকা একটা টাইম বোম গোডাউনের ভেতর ছুড়ে দিল। তারপর যেতে লাগলো বাসার উদ্দেশ্যে। চলতে থাকুক তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। হয়তো এমন এমন ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করাও যায়, হয়তো এটা সত্যিকারের ভালোবাসা। থাকুক না তারা তাদের মতন। আপনারা দোয়া করবেন যেন তারা ভালোভাবে জীবনটা পার করতে পারে। আল্লাহ হাফেজ।